আমরা লক্ষ্য করছি ইদানিং জাতীয় সঙ্গীত নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি করা হচ্ছে। এই বিতর্ক যারা তুলছেন বা বিতর্কের অবতারণা করছেন, সেক্ষেত্রে বিশেষ করে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাই এক ভূমিকা পালন করছেন। এটার একটা মূল কারণ হতে পারে দুইটা। একটা হচ্ছে অনেকেই যে একটা দেশের জাতীয় সঙ্গীত অবশ্যই তার দেশের স্বরূপ উন্মোচিত হবে, তার দেশের স্বরূপ ফুটে উঠবে। সেই জাতীয় সঙ্গীতটা নিয়ে বিরোধিতার অন্যতম কারণটা হচ্ছে যিনি লিখেছেন তিনি একজন বিদেশি নাগরিক। কিন্তু এটার চেয়েও বড় কথা হচ্ছে যেটা তারা বলতে চান না বা বলতে পারেন না, যারা এটার বিরোধিতা করেন, সেটা হচ্ছে যে তিনি একজন হিন্দু ধর্মের লোক। এবং তারা অনেকেই বলছেন যে কবি নজরুলের লেখা একটি গানকে যদি জাতীয় সঙ্গীত করা হয়, দেখুন আমি আগেই বলছি যে জাতীয় সঙ্গীতটা হচ্ছে একটি দেশের স্বরূপ উন্মোচনের ব্যাপার। সেটা যদি আপনি বলেন, তো আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো এটার চেয়ে হয়তো বা আরো সুন্দর হতে পারে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই গানটি তো আমার কাছে মনে হয় যে বাংলার স্বরূপকে আরো বেশি জাগ্রত করে, আরো বেশি তুলে ধরে। কিন্তু এটা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, চলে আসছে। এই জাতীয় সঙ্গীত যে কোনো দেশের পরিবর্তন হবে না, পৃথিবীর দেশে দেশে এরকম জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়, এটা সত্য। কিন্তু এই জাতীয় সঙ্গীতের এই যে লেখক, তার এই হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে এই মন মানসিকতা যারা বলতে চান না, যদি পরিবর্তনের জন্য কোনো ধরনের মন মানসিকতা থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার সাথে যায় না। তাছাড়া এই জাতীয় সঙ্গীত এর কথা বলে যারা মূলত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্য যে কতটুকু মহৎ সেটি এখন প্রশ্ন সাপেক্ষ। যে কবি নজরুলের কথা বলা হয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই কবি নজরুলেরও অনেকগুলা কবিতা নিয়ে একসময় আমাদের ধর্মীয় সম্প্রদায়ের লোকজন তাকে কাফের ফতোয়া দিয়েছিলেন। কাজে যাই হোক, আমি সেই বিতর্কে যেতে চাচ্ছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বিতর্কগুলা তুলে এনে যারাই এই জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তারা বলছেন যে বিগত ফ্যাসিবাদী সরকার এটা নিয়ে ব্যবসা করতে গিয়ে এই অবস্থা হয়েছে। ইয়েস, বিগত সরকারের অনেকগুলা অপরাধ আমরা জানি। সেই অপরাধ আমরা যে জায়গায় ভুলটা করতেছি সেটা হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারের শাসন ব্যবস্থার সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা গুলিয়ে ফেলতেছে। মুক্তিযুদ্ধে এবং শেখ হাসিনার শাসন কিন্তু এক জিনিস নয়। শেখ হাসিনা ওয়াজেদ এবং আওয়ামী লীগ যেটা করেছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুঁজি করে, মুক্তিযুদ্ধকে পুঁজি করে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, এজন্যই তারা পালিয়ে গেছে। তারা বলছেন শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাওয়ার সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি শেষ হয়েছে। না, এটা যারা বলছে তারা নিশ্চয়ই স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। শেখ হাসিনার সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা এটাকে ব্যবহার করেছে তার ব্যবসার পুঁজি হিসাবে। আপনাকে এই জিনিস মনে রাখতে হবে। যারা বলছেন শেখ হাসিনা চলে গেছে, মুক্তিযুদ্ধ চলে গেছে, নো। যখনই আপনি শেখ হাসিনার উপর আপনার ক্ষোভ জানবেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের অপশাসনের কথা বলবেন, এইটার সাথে আপনি যখন মুক্তিযুদ্ধকে জড়িয়ে ফেলবেন, তখনই আপনি ভুল করছেন, আপনি ভুল পথে হাঁটছেন, আপনার ভুল অপিনিয়ন ব্যাখ্যা করছেন। মুক্তিযুদ্ধ হচ্ছে, স্বাধীনতা হচ্ছে প্রত্যেকটি মানুষের চাওয়া। দেশের 7.5 কোটি মানুষ অস্ত্র কাঁধে নিয়েছিল 1971-এ, দেশ স্বাধীন করেছে। কাজেই শেখ হাসিনার পালিয়ে যাওয়া বা তার ওইটার সাথে যারা সম্পর্কিত করে মুক্তিযুদ্ধকে দেখার চেষ্টা করছেন, তারা এই বয়ানগুলো বারবার বরং সামনে নিয়ে এনে তারা তাদের আইডেন্টিটি পলিটিক্সকে মানুষের কাছে বিতর্কিত করে তুলছেন। এবং জনগণ কর্তৃক তারা যে প্রত্যাখ্যাত হবেন এবং তার বিনিময়ে, তার পার্শ্ব প্রতিক্রিয়ায় অটোমেটিক্যালি মানুষ যখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল হিসাবে বিএনপিকেই একমাত্র বিকল্প দল পাবে, তখন বিএনপির আমি মনে করি পলিটিক্যালি গেইনটা আরো বাড়তেই থাকবে। এমনিতেও আমি মনে করি যে কোনো পরিস্থিতি নির্বাচন হলে বিএনপিরই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটাই বেশি। অবশ্য নির্বাচন হলে জনগণের সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় পাঠাবে বা না পাঠাবে। কিন্তু তাদের এই আইডেন্টিটি পলিটিক্সটা বিএনপির জন্য বেনিফিটেডই হচ্ছে বলে আমি মনে করি। কাজেই মুক্তিযুদ্ধ, তারপরে আপনার জাতীয় সঙ্গীত, এই বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে কখনোই আওয়ামী লীগের ইতিহাস, শেখ হাসিনার শাসনামল বা বাকশালী শাসনামলের যে অপকর্মগুলোর সাথে তুলনা যারা করছেন, তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে বলেও আমি অন্ততপক্ষে
মনে করি। তাছাড়া ইদানিং যে গোষ্ঠীটা এই জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক তুলছে, সেখানে আমরা দেখছি বারবার সেই একজন বিতর্কিত ব্যক্তি গোলাম আজমের ছেলে আমান আজমি বারবার বলছেন যে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে। এমনকি তিনি এমন কাণ্ড জ্ঞানহীন বক্তব্য রেখেছেন যে শ্রেষ্ঠ বাংলাদেশি নাকি প্রফেসর গোলাম আজম। সেটা তিনি কি যুক্তিতে বলেছেন, কি জ্ঞান নিয়ে বলেছেন, কি জ্ঞান নিয়ে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার হিসেবে কাজ করেছেন, সেটা বোধহয় তিনিই ভালো বলতে পারবেন। আমি ওই দিকে যাব না। তবে এই ধরনের বিতর্কিত জিনিসগুলো বারবার সামনে আনা আমাদেরকে, গণতন্ত্রমনা মানুষকে শঙ্কিত করে তোলে যে যারা এই মীমাংসিত বিষয়গুলোকে সামনে নিয়ে এনে গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তারা কি স্বপ্ন দেখছেন গণতান্ত্রিক পরিবেশের পরিবর্তে তথাকথিত বিপ্লবী সরকারকে ক্ষমতায় আনা, কিংবা আরেকটা বিপ্লবের স্বপ্ন তারা দেখছেন? যদি তারা এটা দেখেন, এ দেশকে অনুরোধ করব, আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, ইরাকের দিকে ধাবিত করবেন না। দেশকে তার গণতান্ত্রিক পথেই চলতে দিন। গণতান্ত্রিক ভাবেই জনগণ যদি আপনাকে গ্রহণ করে, আপনি সেটা গ্রহণ করুন। আর এই আইডেন্টিটি পলিটিক্সগুলোকে বারবার সামনে নিয়ে এসে যে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে, তাতে গণতন্ত্রই বিপন্ন হবে এবং দিন শেষে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার এগুলাই বিঘ্ন হবে এবং এই আইডেন্টিটি পলিটিক্স জাতির জন্য একটি মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসবে।